ইকুইলিবেরাম বা ব্যালেন্স বা বিচার, অর্থাৎ আপনি সুবিচার করা হবে, আপনার প্রতি সুবিচারের যে কমিটমেন্ট, আল্লাহ যে সুবিচার করেন তার বান্দার প্রতি, এটাই অ্যাকচুয়ালি দ্যাটস দি সিম্বল অফ মিজান। এইটার এক্সপ্লেনেশনটাই হলো মিজান। তো মিজান দিয়ে যেটা বলছে, যেটা হলো যে ওনারা যেটা, তো আমি এখানে কয়েকটা পয়েন্ট আসতে চাচ্ছি আর কি। একটা পয়েন্ট হচ্ছে যে নতুন ব্যবস্থার কথা আমরা বলছি। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বিএনপি এবং জামাত তারা কিন্তু অনেক পুরনো বন্ধু। তাদের রাজনীতির মাঠে, বিশেষ করে ভোটের মাঠে, তারা কিন্তু অনেক পুরনো বন্ধু। এখন এই বন্ধুরা কিন্তু একে অপরের বিপক্ষে দাঁড়িয়েছে এই নির্বাচনের জন্য। আমি আমি একজন নিউট্রাল পার্সন হিসাবে আমি মনে করি যে এখন কিন্তু তাদের ভিতরের যে ভাষা, এই ভাষা কিন্তু একটা খুবই, it reflects actually the quality of people that you have actually selected or you have nominated for your election. তো এই দৃষ্টিটার দিকে আমি, ভাই তো অনেক শিক্ষিত মানুষ, ইজ এ পিএইচডি প্রবলি ইন সাম সাবজেক্ট, আই ডোন্ট নো, বাট আমি নিশ্চিত যে এই ধরনের শিক্ষিত মানুষ যখন নির্বাচনে যাবে বা তারা যখন পলিটিক্সে আসবে, তাদের ভাষা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আমাদের যারা ভোটের মাঠে আছে, যারা কথা বলে যাচ্ছে, আমার মনে হয় তারা তাদের রুচি এবং তাদের যে শ্রেণী, এটা কিন্তু তারা তাদের কথাবার্তায় প্রমাণ করবে। এবং এই যে পলিটিশিয়ানরা কিন্তু দে আর রেসপেক্টেবল, তারা তো অ্যাকচুয়ালি সমাজকে নেতৃত্ব দিবে। তো আপনি একজন সমাজের নেতা, আরেকজন সমাজের নেতাকে যদি আপনি রেসপেক্ট না করেন, তাহলে আর কি নতুন ব্যবস্থা করলেন আপনি? এটা নতুন ব্যবস্থা হলো না। সুতরাং নতুন ব্যবস্থা মানে কিন্তু রেসপেক্টিং ইয়োর অপোনেন্ট। আপনি আদর্শের উপরে বিতর্ক করবেন, আপনি আপনার কর্মপন্থার উপরে বিতর্ক করবেন, আপনি আপনি কতটুকু সফল হতে পারবেন, আপনার ফর্মুলা, সেটার উপর আপনি বিতর্ক করবেন। কিন্তু আপনি এই যে ব্যক্তিগত বিষয় নিয়ে যখন টানাটানি করেন, তখন কিন্তু এটা খুব একটা, মানে এটা ভালো দেখায় না। এবং আমাদের সম্বন্ধে কিন্তু সাধারণ বাইরের মানুষও কেউ ভালো বলবে না, এবং আমাদেরকে কিন্তু ওই শ্রেণীতেই বিভক্ত। এবং এই জন্যই কিন্তু মানুষের আমি আপনাকে 1 মিনিট সময় নিতে চাই, 1 মিনিট। জি জি। আমাকে হাসিনা আপা প্রশ্ন করেছে ব্যক্তির উপরে, আর ব্যক্তিরা কি বললো সেটাই কিন্তু আমি বলেছি। আমি কিন্তু আমার কথা বলি নাই। না না, আমি আপনার কথা বলছি না, আমি আপনাকে মিন করি না ভাই। ভিডিও আমার কাছে আছে, প্রত্যেকটা ভিডিও আছে। আমি আপনাকে, না না না, আমি আপনাকে মিন করি না, কিন্তু এটা আমি আপনাকে মিন করি না। আই এম সরি, আই এম মিসরিপ্রেজেন্টিং। আমি আপনাকে মিন করি না, কিন্তু আমি এই যে দর্শকদের আমি কমেন্ট দেখতেছি, সে কমেন্ট দেখে কিন্তু আমার কষ্ট লাগতেছে। তো অর্থাৎ যে আমরা রাজনীতিবিদরা যখন কথা বলে, তখন একজন আরেকজনকে রেসপেক্ট করবে, তখনই কিন্তু তাদের ভিতরে বিশ্বাস জন্মাবে। এই তাদের সম্পর্কটা, তখন তারা কিন্তু একে অপরের সঙ্গে জাতীয় সমস্যা নিয়ে বসবে। এই যে তাদের ভিতরে যে টানানি পোড়ানি শুরু হয়, সেখান থেকে কিন্তু দূরত্ব তৈরি হয়, সেখান থেকে কিন্তু কর্মীরা কিন্তু আরো একটা অন্য ডিগ্রিতে নিয়ে যায়। তো রাজনীতিবিদদের কিন্তু এই সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট পয়েন্টটা হচ্ছে যে নতুন ব্যবস্থা রাজনীতি কি। একটা জিনিস চিন্তা করেন, এখনো যদি আমাদের সেই পুরনো স্টাইলে পার্লামেন্টারি বোর্ড আপনাকে নমিনেট করবে, আমি সে ফর এক্সাম্পল আমি বগুড়া সদরের ভোটার, আমি তো চিনি আমার এলাকার লোক কে যোগ্য। এখন আমি দেখলাম যে আমরা অধিকাংশ মানুষ মনে করছি মনির সাহেব আমার এলাকার জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী, কিন্তু পার্লামেন্টারি বোর্ড করলো কি, জিয়াকে তো মানে সিলেকশন করে ফেললো। তো এটা তো সাধারণ মানুষ পছন্দ করবে না। তো আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত এই যে আজকে যদি বিএনপির কিন্তু এটা সুযোগ ছিল, কারণ বিএনপি 15 বছর মার খেতে খেতে এমন একটা জায়গায় আসছে যে তারা কিন্তু এখন, আমি সত্যিকার অর্থে আমি বিএনপির কাছে আমার কিন্তু অনেক বড় আশা ছিল যে তারা প্রত্যেকটা ক্ষেত্রে দে উইল এক্সাম্পলিফাই, তারা দেখাবে যে পরিবর্তন কাকে বলে। এবং এটা কিন্তু 2025 ভাই, এটা কিন্তু 2009 না। আমরা কিন্তু এখন এআই এর যুগে চলে গেছি, এখন আমরা সিনথেটিক ইন্টেলিজেন্সের যুগে, এআইও নাকি এখন আউটডেটেড। এই যুগে এসে যদি আমরা সেই
1996 সালের, 2001 সালের বা 1990 সালের স্টাইল ধরে থাকি, তাহলে তো আপনার তো পরিবর্তন হলো না। এবং এই একই হ্যাবিটটা কিন্তু আমি নতুন পার্টির ভিতরেও দেখছি। তারা কিন্তু নমিনেশন পাচ্ছে কোথায়? পার্টি অফিসে যাচ্ছে, ফর্ম নিচ্ছে। আমি ধরে নিলাম যে তারা হয়তো বা নতুন পার্টি, তাদের হয়তো ক্যান্ডিডেট নাই। তাদের এই যে একটা এক্সারসাইজ অফ কোন মানে ছেকে একজন নেতাকে খুঁজে বের করা, সাধারণ মানুষের সাপোর্ট কার জন্য। আমি একটা জিনিস বলি, যে আমি একটা কথা সবসময় বলতাম, যে যারা নাকি সুপিরিয়র প্লেসে থাকে তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি বিচার করতে পারে যারা নিচের থেকে তাদেরকে দেখে। উপরের থেকে যারা দেখে তারা কিন্তু তার সম্বন্ধে অত ভালো জানে না, কিন্তু আপনার অধীনে যারা থাকে তারা কিন্তু আপনার দোষ ত্রুটি খুব ভালো জানে। সুতরাং আপনার এলাকার মানুষ কিন্তু আপনাকে ভালো জানবে, বা তারাই আপনাকে ভালো চিনবে। সুতরাং আমি মনে করি যে এই সিলেকশনটা যদি সম্পূর্ণ এলাকার উপরে ছেড়ে দেওয়া হতো, এলাকার ডেলিগেটসদের উপর ছেড়ে দেওয়া হতো, যে একটা ফেয়ার, ওখানে একটা গোপন ব্যালটে ডেলিগেটরা নির্বাচন করবে কে তাদের প্রার্থী হবে, তখন হচ্ছে কি এই পার্টির ভিতরে যে বিদ্রোহ হয়, বিদ্রোহ পার্টি, এগুলো কিন্তু আর থাকতো না। এই মিল মহব্বত গুলো কিন্তু অটোমেটিক চলে আসতো। তো তারেক রহমান সাহেব যে ধানের শীষের কথা বলছে, এটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করছে। তবে আমি মনে করি যে উনি যেটা, এই যে যেহেতু একটা বড় পার্টি, অনেক ক্যান্ডিডেট থাকে, তাদের ইচ্ছা এই আপনার এই নির্বাচনে যাওয়ার, সে যদি না পায় তখন হয়তো সে একটা অন্য দল চলে যাবে বা ভেঙে যাবে, তার কিছু সমর্থক নিয়ে একদিকে চলে যাবে, এতে পার্টি দুর্বল হয়ে যেতে পারে। তো এইটাকে মাথায় রেখে হয়তোবা সে এই সিম্বলের কথা বলে থাকতে পারে। বাট এবার এটা ঠিক যে ওই যে সম্রাট সাহেব বলে গেলেন, আমি মনে করি এবারের মানুষ কিন্তু আপনার কোয়ালিটি দেখে আপনাকে নির্বাচন করবে, আপনার গুণাবলী দেখে নির্বাচন করবে, আপনার ভালো মন্দ অতীত দেখে কিন্তু আপনাকে নির্বাচন করবে। এরা কিন্তু ওই যে আপনার হুজুগে আর আপনার নির্বাচন হবে না, এটা আমার একটা ধারণা। আই মে বি রং। মানে কারণ ধানের ভোটের শীষ আগে নৌকা দেখলে যেরকম নির্বাচনে ভোট দিয়ে দিত, না, এই আমার মনে হয় এই একসময় জিনিসটা প্রচলন তো ছিল হ্যাঁ। এরকমই। তবে একটা কথা আছে, এখানে কথা আছে, তবে যদি খালেদা জিয়া সুস্থ থাকতো এবং উনি যদি নির্বাচনের মাঠে থাকতেন, তাহলে কিন্তু এটা অন্যরকম হতো। কারণ খালেদা জিয়া কিন্তু এখন এখন যদি আর সে তারেক রহমান দেশে এসে তারেক রহমান মাঠে থাকেন, তাহলে সেই আমার মনে হয় যে পরিস্থিতি খালেদা জিয়ার অবস্থানে যেতে তারেক রহমানকে আরো অনেক সময় ব্যয় করতে হবে রাজনীতির মাঠে, এটা আমার ধারণা। কারণ খালেদা জিয়া বা প্রেসিডেন্ট জিয়ার যে যে ভাবমূর্তি রাজনৈতিক ময়দানে, এটা এত সহজে আর্ন করা তারেক রহমানের পক্ষে সম্ভব হবে না। কারণ উনি কিন্তু এই রাস্তায় যায় নাই। খালেদা জিয়া যে সমস্ত দৃঢ়তা দেখিয়েছে, যে সমস্ত সহনশীলতা দেখিয়েছে, যে সাহস দেখিয়েছে অত্যাচারের বিরুদ্ধে, সে শুধুমাত্র দেয়ালের মতো দাঁড়িয়েছিল, পুরা বাংলাদেশকে ঠেকিয়ে রাখছে, পুরা পার্টিকে ঠেকিয়ে রাখছে, সাধারণ মানুষকে সে রিপ্রেজেন্ট করছে। যত অত্যাচার অনাচারের যে বিরুদ্ধে যে দাঁড়ানোর, যে সে হলো একটা প্রতীক ছিল সারা দেশের জন্য, এবং নিজের জীবনের বিনিময়ে কিন্তু সেটা সে প্রমাণ করে গেছে। তো এখন যে তার এই অবস্থা, এটা কিন্তু শুধুমাত্র তার সেই চ্যালেঞ্জ যে সে সাধারণ মানুষকে ছেড়ে যেতে চায় না। মানুষ যে অত্যাচারিত হচ্ছে, এটা মানুষকে দেখানোর জন্য যে আমি যদি এরকম অত্যাচারিত হয়, আমি জানি আপনারা কি কষ্টে আছেন। এই জিনিসটা প্রুফ করার জন্য খালেদা জিয়া কিন্তু কখনো হাসিনার কাছে মাথা নত করে নাই। তো এই চারিত্রিক দৃঢ়তা অর্জন করা বিএনপির যে কোনো নেতার জন্য এটা অত্যন্ত কঠিন কাজ হবে। সুতরাং তারেক জিয়াকে অনেক পথ পার হতে হবে এই জায়গায় আসতে হলে। ঠিক আছে, এটাই আমার বলা। এটা নিশ্চয় এটা বলেছেন, কিন্তু দাঁড়িপাল্লা যে কথা বলছে যে আপনি মিজানের কথা বলেছেন, মিজান। হ্যাঁ, কিন্তু মিজানের আপনি কি মনে এক্সপ্লেনেশনটা করেন হলো আসলে ওরা বলছে যেটা না, আমি না, বলি আপনি আপনাকে, কি মনে করেন বাংলাদেশ যে তারা মাঠে যে লোভনীয় বক্তব্য দিচ্ছে, সে জামাতও দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, এটাতেও কোনো কাজ হবে কিনা? না, বিভিন্ন এখন লোভনীয় ব্যাপারটা বক্তব্য হলো কি, আমরা দেখতে পাচ্ছি এটা প্রচারণা। একটা আমি মনে করি এটা একটা ইন্ডিভিজুয়াল টেকনিক। এটা কিন্তু যেমন আজকে আমি দেখলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, উনি এই যে মোটর সাইকেলের বহর দিয়ে শো ডাউন, এটা উনি নিষিদ্ধ করে দিয়েছেন। উনি বলেছেন জামাত এই কাজ করবে না। এটা তো বিএনপিও নিষিদ্ধ করেছে, এটা তো বিএনপিও অনেকে, আচ্ছা, তারপরেও হয়েছে। কিন্তু একটা জিনিস, বিএনপির নিষিদ্ধ আর জামাতের নিষিদ্ধের মধ্যে কিন্তু একটা গুণগত পার্থক্য আছে। সেটা হচ্ছে জামাত যদি নিষিদ্ধ করে, এটা সর্বস্তরে কিন্তু এটা মেনটেন করবে, আর বিএনপি যদি নিষিদ্ধ করে, আই এম নট শিওর এটা সব জায়গায় মেনটেন করতে পারবে কিনা। তো এইখানে বিএনপি অনেক
বড় দল, অনেক তাদের সমর্থক গোষ্ঠী। জামাত ইজ অলসো বিগ দল এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সুতরাং তারা যে মিজানের ব্যাখ্যাটা দিচ্ছে এটা কমপ্লিটলি এটা একটা একাডেমিক এক্সপ্লেনেশন এবং এইভাবে মানুষের মন জয় করার চেষ্টা। তো এই ব্যাপারটাকে আমার মনে হয় অতিরঞ্জিত করে এটাকে আমি বলি ডাউন রাদার এটা হাইপ তোলার আমার মনে হয় কোনো কারণ নেই। এবং এতে কি হচ্ছে, এতে কিন্তু মানে নির্বাচনের যে মাঠ, এই মাঠটা কিন্তু নষ্ট হচ্ছে, নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে, একে অপরের প্রতি আস্থার অভাব দেখা দিচ্ছে এবং তখন সেখান থেকে কিন্তু উত্তেজনা হবে। উত্তেজনা থেকে কিন্তু মানুষ তো আপনার নেতারা যদি উত্তেজনা দেখায় তাহলে তো কর্মীদের মধ্যে তো মহা উত্তেজনা দেখা দিবে। সুতরাং নেতাদেরকে কিন্তু এই সহনশীলতাটা দেখাতে হবে।